সম্মানিত সুধী, আপনি অবগত রয়েছেন বাংলাদেশের অর্থনীতিতে অন্যতম প্রধান দুটি ইনকাম, একটি হচ্ছে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স এবং অন্যটি হচ্ছে গার্মেন্টস সেক্টর। এই দুইটি সেক্টরের টাকা আমাদের অর্থনীতির অন্যতম মূল চাবিকাঠি। আপনারা যারা দেশ ছেড়ে নিজের পরিবারের জন্য, নিজের জন্য বিদেশের মাটিতে অক্লান্ত পরিশ্রম করে রেমিটেন্স পাঠান, আপনাদের ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। একই সাথে আপনাদের এই পরিশ্রমের ফল যেন সুমিষ্ট হয় সেই প্রত্যাশা করছি। দেখুন, আপনি যখন দেশ ছেড়ে বিদেশে বসে কাজ করে নিজের ও পরিবারের ভাগ্য পরিবর্তন করতে চান, তখন আপনার উচিত একটু পরিকল্পনা করে আগানো। অনেক সময় দেখা যায় প্রবাসীরা কঠোর পরিশ্রম করে অর্জিত টাকা দেশে পাঠায়। তাদের অনেকেই দেশে ফিরে স্বজনদের দ্বারা প্রতারণার শিকার হয়। সেই অর্থ যাদের কাছে পাঠানো হয় তারা নানা কারণে খরচ করে ফেলেন। আবার অনেক প্রবাসীর পাঠানো অর্থে গড়া সম্পদ শেষ পর্যন্ত অন্যদের সঙ্গে ভাগ করে নিতে বাধ্য হয়। আমি অবশ্যই এটা বলতে চাচ্ছি না যে আপনি আপনার পরিবারকে টাকা দিবেন না, অবশ্যই দিবেন, তবে তা একটা সিস্টেমেটিক উপায় অনুসরণ করার মাধ্যমে। প্রথমেই আপনার যা দরকার তা হলো ব্যাংক অ্যাকাউন্ট। তবে ব্যাংক অ্যাকাউন্ট একটা না, দুইটা ব্যাংক অ্যাকাউন্ট লাগবে। একটিতে পরিবারে ভরণ পোষণের জন্য আপনি টাকা পয়সা পাঠাবেন, আরেকটিতে থাকবে আপনার জন্য জমানো টাকা। আমি এমন অনেক প্রবাসীদেরকে চিনি যাদের নামে একটাও ব্যাংক অ্যাকাউন্ট নেই। যদি আপনিও তেমন হয়ে থাকেন তাহলে সময় সুযোগ বুঝে দুটি ব্যাংক অ্যাকাউন্ট, দুটো আলাদা ব্যাংক অ্যাকাউন্ট আলাদা ব্যাংকে খুলে ফেলুন। আবার যখন দেখা যায় বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে অনেক প্রবাসী দেশে থাকা পিতামাতার নামে টাকা পাঠায়, অনেক ক্ষেত্রে স্ত্রী অভিযোগ করে যে তাকে খরচ করার জন্য টাকা দেওয়া হয় না। এসব ক্ষেত্রে স্ত্রী ও পিতামাতা বা পরিবারের অন্য সদস্যদের নামে আপনি আলাদা আলাদা হিসাব খুলে সেখানে টাকা পাঠাতে পারেন বা পাঠানো যেতে পারে। তাহলে তেমন কোনো জটিলতা থাকবে না, আবার নিজের টাকার উপরে আপনার সম্পূর্ণ নিয়ন্ত্রণও থাকবে। একজন প্রবাসীর উচিত শুরুর দিন থেকে পরিকল্পনা করা। টাকা উপার্জনের জন্য বা চাকরি নিয়ে যখন কেউ বিদেশে যাচ্ছে তখন থেকেই তাকে পরিকল্পনা করতে হবে যে উপার্জিত টাকা তিনি কিভাবে কাজে লাগাবেন। আপনি যখন বিদেশ যাচ্ছেন, যে টাকা পয়সা আপনি উপার্জন করছেন, আপনি ভাববেন না যে এটা শুধুমাত্র আপনার পরিবারের বর্তমান খাওয়া দাওয়ার অর্থ। আপনি যখন দেশে ফিরে আসবেন তখন আপনার অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতেও টাকার প্রয়োজন হবে। তাই শুরু থেকে আপনাকে সঞ্চয়ের ব্যাপারটি ঠিক করতে হবে। কিভাবে সঞ্চয় করবেন, কিভাবে বিনিয়োগ করবেন, কোথায় বিনিয়োগ করবেন তা বিবেচনা করতে হবে। একই সাথে আপনাকে মূল্যস্ফীতিকেও গুরুত্ব দিতে হবে। এই ক্ষেত্রে আপনি শুধুমাত্র সঞ্চয় করে আগাতে পারবেন না। ধরুন আপনি প্রতি মাসে মাসে সকল খরচ বাদ দিয়ে 20-25 হাজার টাকা জমাতে পারলেন এবং আপনি সেই টাকা আপনার সঞ্চয়কৃত ব্যাংক অ্যাকাউন্টে রেখে দিলেন, তাহলে কিন্তু আপনি পিছিয়ে যাবেন, কেননা আপনাকে মূল্যস্ফীতিতে গুরুত্ব দিতে হবে। এমন কোথাও আপনাকে টাকা বিনিয়োগ করতে হবে যেখানে আপনি বছরে কমপক্ষে 15-20% রিটার্ন পেতে পারেন। আমি যখন অনেক প্রবাসীদের সাথে কথা বলেছি তখন একটা জিনিস খুব ভালোভাবে আমি অনুভব করেছি, তা হলো প্রায় সকল প্রবাসীর স্বপ্ন থাকে বাড়িতে একটা সুন্দর বাড়ি করবে, দেশে একটা সুন্দর বাড়ি করবে। একটা সুন্দর বাড়ির স্বপ্ন কেনই বা দেখবে না, তবে বাড়ির পিছনে যখন আপনি টাকা খরচ করবেন তখন আপনার আর্থিক অবস্থা কি তা মূল্যায়ন করতে হবে। যেমন ধরুন আপনি সুদীর্ঘ 10-12 বছর প্রবাস জীবন শেষ করে 50-60-70 লাখ টাকা সঞ্চয় করলেন এবং একটা বাড়ির পিছনে আপনি 30-40-50 লাখ টাকা খরচ করে ফেললেন, যার ফলাফল আপনার কাছে আর কোনো টাকা থাকবে না। একটা জিনিস আমাদের সকলের মনে রাখতে হবে যে বেঁচে থাকলে আমরা যখন বৃদ্ধ হব তখন কপালে দুইটা জিনিস অপেক্ষা করবে। এক, অন্যের করুণার পাত্র হয়ে থাকা, আর দুই, নিজের সিগনেচার পাওয়ার ব্যবহার করে বৃদ্ধকালীন বয়সে একটু ভালো থাকার চেষ্টা করা। এই বৃদ্ধকালীন সময়ে আপনি কতটুকু ভালো থাকবেন তা অনেকটাই নির্ভর করবে আপনার যুবক বয়সে বিনিয়োগ পরিকল্পনার উপর। একজন প্রবাসীকে সবসময় মনে রাখতে হবে আপনার প্রবাস জীবন সারা জীবনের জন্য না। একটা নির্দিষ্ট সময় পর আল্লাহ চাইতো আপনি দেশে ফিরে আসবেন। সেই সময়টা আপনি কি করবেন, কিভাবে আপনার অর্থ পরিচালনা করবেন বা
কী উপায়ে আপনার সকল ব্যয়গুলো পরিচালিত হবে তার পরিকল্পনা করার সময় এই এখন। সকলের জন্য শুভকামনা। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।